স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সোহাগ হত্যাকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টার অভিযোগ বিএনপির। সাম্প্রতিক কয়েকটি ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্টের জন্য সন্দেহ বলে দাবি। জুলাই আন্দোলনে চানখারপুলে 6 হত্যা মামলার অভিযোগ গঠন। 11ই আগস্ট সাক্ষ্য গ্রহণ, ট্রাইব্যুনালে মানবতা বিরোধী দ্বিতীয় মামলার বিচার শুরু। এবং ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি, তবে নিচু এলাকায় এখনও পানি। বাগেরহাটে খাল দখলের কারণে অল্প বৃষ্টিতেই পৌর এলাকায় জলাবদ্ধতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরনো ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী লালচাঁদ সোহাগের নির্মম হত্যাকাণ্ডকে চাঁদাবাজির তকমা দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পরিবেশ নষ্টের জন্য এই রকম নানা ঘটনা ঘটানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। গত 9 জুলাই মিডফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ। পুলিশ বলছে দোকানের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই সোহাগকে হত্যা করা হয়। তবে বিভিন্ন সামাজিক মাধ্যমে এজন্য বিএনপির চাঁদাবাজিকে দায়ী করা হয়। এর প্রতিক্রিয়ায় আজ সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্র হননের এই অপচেষ্টা চলছে। সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা, গণ অভ্যুত্থানের প্রাণপুরুষ তার বিরুদ্ধে অশ্লীল কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আইন শৃঙ্খলা বাহিনী এখনো হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের পরিচয় উদ্ঘাটন করতে পারেনি অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দুঃখজনক হলো সত্য, নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। কুমিল্লার মুরাদনগরের হত্যাকাণ্ড, মসজিদের ইমামের উপর হামলা সহ সাম্প্রতিক নানান ঘটনার কথা উল্লেখ করেন ফখরুল। সন্দেহ জানান, দেশে নির্বাচনের পরিবেশ নষ্টের জন্যই হয়তো এসব করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। এসব ঘটনার ইস্যুতে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত ও অনিশ্চিত করতে চায়, তাদেরকে চিহ্নিত ও প্রতিহত করার প্রত্যয় জানান মির্জা ফখরুল। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার থাকা ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে। অন্য আসামির সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 4 জন পলাতক আছে। ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়া দ্বিতীয় এই মামলায় 10ই আগস্ট সূচনা বক্তব্য ও 11ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। দুই পক্ষকে শুনানি অন্তে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই 8 জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। আজকে তাদেরকে সময় দেওয়া হয়েছে প্রস্তুতির জন্য। আগামী 10 আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে, সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং 11ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছে বলে মনে করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে জেলা সার্কিট হাউসের সামনে পথসভায় নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপিকে সমর্থন জানাতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। কর্মসূচিতে আরও অংশ নিয়েছেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। এর আগে পটুয়াখালী পৌর শহরের নিউ মার্কেট থেকে পদযাত্রা শুরু করে লঞ্চঘাট, চকবাজার, পুরানবাজার, মুকুল সিনেমা হল, বনানী পৌরসভা হয়ে সার্কিট হাউসের সামনে যান এনসিপির নেতারা। বিকেলে বরগুনায় পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে তাদের। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের ড্রেস পরা আমার শিক্ষার্থীরা, পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে, আস্থা রয়েছে। মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে। মানুষ আমাদেরকে নিয়ে অভিযোগ করে কারণ মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। আমাদের এই প্রত্যাশা, এই এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে। পানি নেমে যাওয়ায় ফেনী ও নোয়াখালীর বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী আছে নিম্নাঞ্চলের অনেক মানুষ। ফেনীর পরশুরাম ও ফুলগাজী থেকে বন্যার পানি অনেকটা নেমেছে, তবে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশের লোকালয়ে পানি আছে। সেসব এলাকায় সুষম খাবার এবং সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। অন্যদিকে বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় 40 হেক্টর জমির শাকসবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যশোরে ভারী বৃষ্টিতে শহরের তালতলা বাজার, টিবি ক্লিনিক মোড়, ঘোপ, প্যারিস রোড সহ বিভিন্ন এলাকায় পানি উঠেছে। দর্শক, নোয়াখালী ও ফেনীতে বন্যা পরিস্থিতির সব শেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী জমির বেগ এবং মিজানুর রহমান রিয়াদ। তো নোয়াখালীতে আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাত কিন্তু আজকে সারাদিন অব্যাহত রয়েছে। তো একটু জানিয়ে রাখি যে গত দুদিনে আসলে বৃষ্টি না থাকায় জেলার যেসব এলাকাগুলো থেকে পানি নেমেছিল কিছুটা, কিন্তু সেগুলোতে আবারও পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে লোকজন আমাদেরকে জানিয়েছে। তো আমি সকালে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে আসলে বিশেষ করে যে গ্রাম অঞ্চলে রয়েছে সেই গ্রাম অঞ্চলের বেশিরভাগ বাড়ির উঠোনে কিন্তু এখনও পানি রয়েছে। অনেকেরই বসতঘর থেকে পানি নামলেও কিন্তু রান্নাঘরে এখনও পানি রয়েছে। তো যে এই বৃষ্টিপাত যদি আসলে অব্যাহত থাকে তাহলে কিন্তু যেখানে যে জলাবদ্ধ এলাকাগুলো রয়েছে সেগুলোতে আরও পানি বাড়বে বলে লোকজন আমাদেরকে বলছেন। তো আমরা সবশেষ কথা বলেছিলাম মাইজদি আবহাওয়া অফিসের সাথে, সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, যেটি আমাদেরকে জানিয়েছেন যে সবশেষ 24 ঘন্টায় নোয়াখালীতে 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো লোকজন আসলে বরাবরের মতোই বলে আসছে যে জেলার যে বিভিন্ন স্থানে যে খালগুলো রয়েছে এবং জলাশয় রয়েছে দখলকৃত, সেগুলো যদি আসলে দ্রুত সময় উচ্ছেদ না করা হয় তাহলে এই জলাবদ্ধতা আরও বৃদ্ধি পাবে। বিভিন্ন এলাকা থেকে পানি অনেকটা নেমে গেছে। এই মুহূর্তে শুধু তাদের নিম্নাঞ্চল এই মুহূর্তে প্লাবিত রয়েছে, কিন্তু তারপরে অবস্থা সেখানকার বাসিন্দাদের মধ্যে নেই শেষটি। স্থানীয়রা জানাচ্ছেন তারা যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ছিলেন বা বন্যাকালীন সময় বিভিন্ন উঁচু স্থানে বিভিন্ন ঘর বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তারা তাদের নিজের ঘরে গিয়ে দেখেন তাদের ঘর থেকে বিকট গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। কারণ তাদের ল্যাপটপ, আসবাবপত্র সব নষ্ট হয়ে গিয়েছে, কারো ফার্নিচার নষ্ট হয়ে গিয়েছে। অনেকে জানিয়েছেন তাদের ঘরও ভেঙে গেছে, কারো আবার ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। গেল কয়েক মাসে মেঘনা নদীর তীব্র ভাঙনে বিলীনের পথে নোয়াখালীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান ঘাট। মাছ ব্যবসায়ীরাও জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধের চেষ্টা করলেও স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি তাদের। নোয়াখালীর রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় যাওয়ার একমাত্র মাধ্যম চেয়ারম্যান ঘাট। হাতিয়া ছাড়াও এ ঘাট হয়ে নিঝুম দ্বীপ, ভোলা, মনপুরা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায় সি ট্রাক, ট্রলার ও স্পিডবোট। এ ঘাটের পাশেই রয়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত। তবে সম্প্রতি ঘাটটি মেঘনার আগ্রাসী ভাঙনের কবলে পড়েছে। এর আগে অনেকবার ভাঙছে, অনেক জায়গায় ভাঙছে, কিন্তু গত এক মাসে যে ভাঙছে এই ভাঙাটা সবচেয়ে বেশি ভয়াবহ ছিল। সাইডের 2 ভাগ ভেঙে গেছে, আর 2 ভাগ আছে, এবং এরা কোথায় যাবে কোথায় থাকবে এরকম কোনো স্টেশন নাই। যদি ঘাট বিলীন হয়ে যায় তাহলে তো সবাই কর্মহীন হয়ে যাবে, বেকার হয়ে যাবে। গেল 2 মাসে ঘাটের প্রায় 300 মিটার নদীতে বিলীন হয়েছে। প্রচণ্ড স্রোতের কারণে মাছের আড়তে নোঙ্গর করতে পারছে না ট্রলার।
এতে কমে গেছে মাছ বিক্রেতাদের আনাগোনা। ব্যবসায়ীরা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি তাদের। চেয়ারম্যান ঘাট মাছ ব্যবসা এবং মাছ বাজারকে টিকানোর জন্য আমরা আমাদের মৎস্য ব্যবসায়ীরা উদ্যোগে 25 থেকে 30 লক্ষ টাকা আমরা বরাদ্দ করে আমরা এই জিও ব্যাগ পালনের উদ্যোগ নিয়েছি। স্থায়ীভাবে জিও ব্যাগ এবং ব্লক দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই। আমাদের এটা যদি বিলীন হয়ে যায় তাহলে এই এলাকার প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের কর্মস্থান শেষ হয়ে যাবে। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নোয়াখালী এবং লক্ষ্মীপুর মিলে 2 ডিভিশন মিলে একটা ডিপিপি দাখিল করা হয়েছে। পাশাপাশি সিডিএসপি প্রকল্পের আওতায় সিডিএসপি 5 প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। তো এই প্রকল্পের আওতায় আশা করছি সেখানে স্থায়ী এবং টেকসই প্রতিরক্ষা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। এর পাশাপাশি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা জরুরি প্রতিরক্ষণ কার্যক্রম আমরা হাতে নেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে চেয়ারম্যান ঘাট সহ আশেপাশের স্থাপনা রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক। দখলের কবলে পড়ে নাব্যতা হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বাগেরহাট পৌরসভার 5টি খাল। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হচ্ছে পৌর এলাকায়। খালের দূষিত পানি আর বর্জ্য ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। ফলে জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বাগেরহাট রিপোর্টার শওকত আশরাফের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দখল আর দূষণে নাব্যতা হারিয়েছে বাগেরহাট পৌর এলাকার পানি নিষ্কাশনের 5টি খাল। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় পৌর এলাকার 1.5 লাখ বাসিন্দাকে। জল উঠিছে বাড়ির ভিতর, দেখেন কি অবস্থা। এর ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলাফেরা করতে পারি না। নোংরা পানি এসে ঘরের মধ্যে ঢুকে পড়বে, রান্না বান্না বন্ধ। যখন বৃষ্টি হয় তখন একদম জলমগ্নতা হয়ে যায় এবং আমাদের খুব দুর্ভোগ চরমে উঠে যায়। একসময়ে নৌযান চলাচলে ব্যবহৃত হাড়িখালি, হরিণখানা, বদিয়ার, নাগেরবাজার ও ওয়াবদা খাল দখলদারদের কবলে পড়ে পরিণত হয়েছে নালায়। নগরবাসী নানা ধরনের বর্জ্য প্রতিনিয়ত খালগুলিতে ফেলায় দূষণ ও দুর্গন্ধে বসবাস অযোগ্য হয়ে উঠছে প্রায় 15 বর্গ কিলোমিটার আয়তনের পৌর এলাকা। এই 2 বছরের ভিতরে কোনো খাল পরিষ্কার করতে আসে না। কোনো রকমের আইসা একটু কোদাল দিয়ে ছালাইয়ে কোনো রকমের থুয়ে যায়। পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা টোটালে নাই বললেই চলে। আসলে এখানে বসবাসের অনুপযোগীর মতো অবস্থান। আবর্জনা, নোংরা, তারপর কেউ দখল করে নিয়েছে, কেউ আটকাই ফেলাইছে। এইরকম সমস্যায় দেখার কেউ নেই। অবৈধ দখল উচ্ছেদ করে খালগুলি খননে প্রশাসনের সহযোগিতা ও প্রকল্প অনুমোদন প্রয়োজন বলছে পৌর কর্তৃপক্ষ। সাধারণ জনগণের ময়লা ফেলা বন্ধ করতে হবে। নাম্বার 2 হচ্ছে খালকে পুনরায় খনন করতে হবে। নাম্বার 3 হচ্ছে খালকে পুনরুদ্ধার করতে হবে। এই 3টা কাজ যদি করা যায় তাহলে আমরা এই পানির যে সমস্যাগুলো আছে, যে জলাবদ্ধতার সমস্যাগুলো আছে, আমরা আশা করি এটা নিরসন করা সম্ভব। বাগেরহাট পৌরসভার দখল হয়ে যাওয়া 5টি খালের দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার। মাছরাঙা নিউজ ডেস্ক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার 13তম দিনের আলোচনা চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। রাজনীতিতে সংসদে রাষ্ট্র পরিচালনায় নারীকে সম্মানজনক অবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সমতার মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৈঠকের শুরুতে তিনি বলেন, মনে রাখতে হবে 14 জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরানোর গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদ মুখর হয়েছিলেন। তাই মনে রাখতে হবে, নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে। নারীদের সংসদীয় আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই 2টি বিষয়ে আলোচনায় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ। ফ্যাসিবাদী শাসকদেরকে ক্রমাগতভাবে পশ্চাদপসরণ করতে হয়েছে এবং তারই বিনিময়ে আজকে তাদের এই প্রচেষ্টার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি। এটা আমাদের মনে রাখা দরকার, এটা আমাদের দায়িত্ববোধ হিসেবে বিবেচনা করা দরকার। রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। সে জায়গায় আমরা এক জায়গায় আসতে পারবো, ঐক্যমত্য তৈরি করতে পারবো, সেটা আমরা আশা করি।
বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডে এনআইডি কার্ড শাখার কক্ষসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ে গেছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই আল হাদি জানিয়েছেন, পুড়ে যাওয়া কক্ষে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র ছিল। অগ্নিকাণ্ডের পরপরই জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথমে আগে এখানে আমাদের সার্কিট ব্রেকার যেটা আছে ওইটা বন্ধ করছি, পরে আমরা তৎক্ষণাৎ আবার ফায়ার সার্ভিসকে ইনফর্ম করছি। তারপরে তারা আসছে, তারা সেটাকে মোটামুটি একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমাদের কম্পিউটার, আমাদের এই ফটোকপিয়ার মেশিন, ল্যামিনেটিং মেশিন, স্ক্যানার মেশিন সহ বেশ কিছু ভোটার লিস্ট এগুলো সংরক্ষিত ছিল। সেই রুমটা বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে এই অল্প সময়ের মধ্যেই রুমের সংরক্ষিত সকল মালামাল বশীভূত হয়ে গেছে। অন্যান্য রুমের যে মালামালগুলো আছে সেগুলো আল্লাহর রহমতে অক্ষত আছে। গাইবান্ধায় বাড়ছে পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ঔষধি গুণসম্পন্ন তুলসীর চাষ। কম খরচ আর অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় এই জেলায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এর চাষাবাদ। গাইবান্ধা প্রতিবেদক সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2 বছর আগে গাইবান্ধায় প্রথম ভেষজ উদ্ভিদ তুলসীর আবাদ শুরু করেন পলাশবাড়ী উপজেলার মহাদীপুর ইউনিয়নের বুজরুক, বৃষ্টিপড়ু এবং কেত্তারপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও আলতাফ হোসেন। 1 বিঘা জমিতে 5 থেকে 10 হাজার টাকা ব্যয় করে বছরে ফলন পেয়েছেন 30 মণ তুলসী পাতা, যার বাজার মূল্য প্রায় 60,000 টাকা। এই 3টে জমিতে আমার ধরেন 10,000 টাকা খরচা গেছে। এখান থেকে কমপক্ষে আমার 1,20,000 বা 1.5 লক্ষ টাকা আসবে। ধান চাষ করে তিন বছরও তো পাবো না এই টাকা আমি, যার জন্য আমি এটা করে থাকি। কারণ এটা কী জন্য করি, ঔষধি গাছ, এটা আমাদের দরকার, এটা আমার খুব ভালো লাগে ঔষধি গাছ চাষ করতে। তুলসী পাতা চাষে তাদের সফলতা ও অন্য ফসলের চেয়ে লাভ বেশি হয় গাইবান্ধার পলাশবাড়ির রামচন্দ্রপুর, বেতকাপার, মুরারিপুর, সাদুল্লাপুর, রকুঞ্জ মহিপুর, খোদ্দমরপুর, গাইবান্ধা সদর উপজেলার শাহপাড়া, ভবানীপুর, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর, ঘোষপাড়া ও গোবিন্দগঞ্জ উপজেলার বড় খোদারপাড়া সহ বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এর চাষ। প্রায় 1 বিঘা জমি তুলসী চাষ করছি, আর এটার থেকে আমি অনেক উপকার পাচ্ছি, অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছে। সারাদিনে বাড়তি পয়সা খরচ করা লাগছে, কিন্তু শ্রমও কিন্তু আপনার দানের মতো দেওয়া লাগতেছে না, যার কারণে তো আপনার তো উপকৃত হওয়ার সব দিক দিয়ে, একবার শ্রমের দিক দিয়ে, পয়সার দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, সব দিক। পর্যাপ্ত চাষ করতেছে এবং এখান থেকেই সেন্টার থেকে সেল হচ্ছে, আরও বিভিন্ন এখান থেকে মাল আসে এখানে। স্থানীয় কৃষি বিভাগ জানায় এ জেলায় এবার 22 হেক্টর জমিতে তুলসীর চাষ হয়েছে। বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিপণন সুবিধা থাকায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এ চাষাবাদ। তুলসী আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখানে আমরা কারিগরি সহায়তা দিই এবং কোনো সার বা ওষুধ দেওয়া লাগলে পরামর্শ দিই। তবে এখানে সার ওষুধ তেমন লাগে না, সার ওষুধ ছাড়াই আবাদ হয়, কোনো খরচ লাগে না, এটাতে অনেক লাভবান হয়। প্রায় 8 থেকে 9 হেক্টর জমিতেই আমাদের তুলসী চাষ হচ্ছে। এই তুলসী যারা চাষ করছেন প্রতি বিঘাতে প্রায় তারা 30 মণ করে তুলসী পাতা আহরণ করছেন এবং যার বাজার মূল্য প্রতি মণের 2,000 টাকা। সুতরাং দেখা যাচ্ছে যে প্রতি বিঘা থেকে তারা প্রায় 60,000 টাকা আয় করছে। বাণিজ্যিক সম্ভাবনাময় এ ফসল আবাদ করে স্বাবলম্বী হয়েছেন এ জেলার অনেক কৃষক। মাছরাঙা নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়ার 11 নম্বর রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে নগদ অর্থ ও বিদেশি অস্ত্রসহ আরাকান রোহিঙ্গা আর্মি ARA গ্রুপের প্রধান নবী হোসেন সহ 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। রোহিঙ্গা শিবিরে অস্ত্র বেচা কেনার খবর পেয়ে গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এ অভিযান চালায়। সে সময় অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস পালিয়ে গেলেও বাকিরা আটক হয়। তাদের কাছ থেকে 14 লাখ টাকা ও বিদেশি অস্ত্র পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনীর বলে জানিয়েছে আটককৃতরা। 2023 সাল থেকে মিয়ানমারে নাগরিক নবী হোসেন রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও ইয়াবা ব্যবসা এবং চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ আছে।
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন, জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য 3 ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2025 পেয়েছে ওয়ালটন। গতরাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ওয়ালটনকে সম্মাননা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ বিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। তিনি বলেন, এই পুরস্কার তাদের সামনের দিনের পথ চলাকে আরও গতিশীল করবে। আন্তর্জাতিক, গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা জুড়ে আরও 95 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। উপত্যকার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নুসাইরাতের বাজারে ইসরায়েলি হামলায় কমপক্ষে 17 জন নিহত হয়েছেন। শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহস্থলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে কমপক্ষে 10 জন নিহত হন। আরও কমপক্ষে 17 জন আহত হয়েছেন। বাজারে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। খেলার খবর, ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। ম্যাচের শুরু থেকেই আক্রমণে থাকে চেলসি। দুপুরে সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সোহাগ হত্যাকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টার অভিযোগ বিএনপির। সাম্প্রতিক কয়েকটি ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্টের জন্য দায়ী বলে সন্দেহ। জুলাই আন্দোলনে চানখারপুরে 6 হত্যা মামলার অভিযোগ গঠন। 11ই আগস্ট সাক্ষ্য গ্রহণ, ট্রাইব্যুনালে মানবতা বিরোধী দ্বিতীয় মামলার বিচার শুরু। এবং ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি, তবে নিচু এলাকায় এখনো পানি। বাগেরহাটে খাল দখলের কারণে অল্প বৃষ্টিতেই পৌর এলাকায় জলাবদ্ধতা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।